5ই আগস্ট উপলক্ষে নানা বক্তব্য তথ্য প্রকাশ করছে গণমাধ্যমগুলো। প্রথম আলোতে দেখলাম যে শিরোনামটাই হয়েছে এমন, পতনের আগের রাতেও দমনের চেষ্টায় ছিলেন শেখ হাসিনা। খুব কঠিনভাবে যেই বক্তব্যগুলো আন্তর্জাতিক গণমাধ্যম পেয়েছে তার অডিওগুলো তারা পরীক্ষা করে, যে সামনে যাকে পাবা তাকেই গুলি করবা, এরকম নির্দেশ রাজনৈতিক স্তরে এবং আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ সহ সেই প্রধানদেরকে দিয়েছিলেন। এবং যে খবর যে 18 বা 17 তারিখ থেকে প্রতিদিন আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো, আবার উচ্চ পর্যায়ের বৈঠক হতো গণভবনে। প্রফেসর ইউনূসের ধারণা যে 111 ঘটতে পারে যে কোনো সময়। এখন মাহফুজকে ফেসবুক পোস্ট ডিলিট দিতে হয়েছে, এটা নিয়ে আলাদা আলোচনা করব। কিন্তু আরে ভাই, 111 আশঙ্কা তো বিএনপিও করে সকাল সন্ধ্যা। বিএনপির নেতারা নিয়মিত বলে না 111 আশঙ্কা করছি, ভোটাধিকার হরণ করার ষড়যন্ত্র দেখছি। 5ই আগস্টের পর ক্ষমতা হারিয়ে যেন আগুনে জ্বলছেন শেখ হাসিনা। অনলাইনে ছড়িয়ে পড়া অডিও বার্তাগুলো শুনলে স্পষ্ট বোঝা যায় প্রাক্তন স্বৈরশাসক এখন প্রতিশোধের নেশায় অন্ধ। গুরুত্বপূর্ণ ভিডিও আমার সামনে এসেছে। এখন ভিডিওটির কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। ভিডিওটিতে গুরুত্বপূর্ণ কথা হলো ভারতের বাংলাদেশ বিমান বাহিনী এবং পুলিশের ভিতরে কিভাবে শক্তিশালী অবস্থায় হাসিনার সময় ছিলেন, এখনো আছেন। উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুকে বলছেন যে 111 এর পদধ্বনি শোনা যায়। এই কথাটা ব্যাখ্যা কি বলবেন? কেন একজন সরকারের উপদেষ্টা হয়ে তিনি এরকম মন্তব্য করছেন? দর্শক, চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে একজন ব্যক্তি আসেন, সাদামাটা সাধারণ পোশাক। তিনি সেখানে ওঠেন, রুম ভাড়া নেন, রাতের খাবার খেয়ে তিনি ঘুমাতে যান। কিন্তু সকালবেলায় অনেক ডাকাডাকি করেও তার কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভাঙা হয়। দরজা ভেঙে দেখা যায় যে তিনি বিছানায় চিত হয়ে শুয়ে রয়েছেন। তার মাথাটা বালিশের নিচে এবং বালিশে পুরো রক্ত বমিতে ভরা। আপনারা নিশ্চয়ই ছবিতে দেখছেন। তাহলে কথা হচ্ছে যে তিনি মরে পড়ে রয়েছেন এবং তার মৃতদেহের পাশে বালিশ এবং বালিশে রক্ত বমি। পুলিশকে খবর দেওয়া হলো, ক্লাবের রেজিস্ট্রি খাতা চেক করা হলো। চেক করে দেখা হলো যে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বাংলাদেশের সাবেক সেনাবাহিনীর প্রধান জেনারেল। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। একদিকে গণভবনে বৈঠক হচ্ছে, আর একদিকে আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হচ্ছে, এবং সেই বৈঠকে গোয়েন্দা সংস্থার প্রধান, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান এবং আগ্রহী যেই মন্ত্রী তারা উপস্থিত থাকতো। এবং সেখানে যে পরিকল্পনা হতো সেটা সমঝোতা না, সেটা কোনো শান্তির কোনো বার্তা না, বরং কিভাবে দমন করা যাবে, কিভাবে সাইজ করা যাবে, কিভাবে মৃত্যুর বিনিময়েও ক্ষমতায় থাকা যাবে তার পরিকল্পনা করা হতো। এখানে প্রথম আলোর যে রিপোর্টটা আমার সামনে দর্শক এই মুহূর্তে, সেখানে বলা হচ্ছে যে সরকার পতনের আগের রাতে গোয়েন্দা সংস্থাগুলো এবং বিভিন্ন মাধ্যম থেকে শেখ হাসিনার কাছে খবর পাঠানো হচ্ছিল, পরদিন 5ই আগস্ট লাখ লাখ মানুষ ঢাকার রাজপথে নেমে আসবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের সামর্থ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থাকবে না, এমন ইঙ্গিতও ছিল গোয়েন্দা প্রতিবেদনগুলোতে। পুলিশ সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও আসন্ন পরিস্থিতির কথা জানিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে ছিলেন অনড়। তিনি আরও রক্তপাত ঘটিয়ে হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনীগুলোকে চাপ দেন। 4 আগস্ট অর্থাৎ আগস্ট মাসের 4 তারিখে অনেক রাত পর্যন্ত তিনি আন্দোলন দমনে রাষ্ট্রীয় বাহিনীগুলোকে ব্যবহারের চেষ্টায় ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে আপনারা জানেন নিশ্চয়ই যে বেঁকে বসে সেনাবাহিনী, পুলিশ বা বিজিবি র্যাবের আর ক্ষমতা ছিল না। মানে লক্ষ লক্ষ মানুষের বিপরীতে তাদের সেই সামর্থ্য টানা বলা যায় 36 দিন সেই ব্যবহার করতে করতে তারা একদম নিঃশেষ পর্যায়ে চলে এসেছিল।
লাস্ট ছিল হচ্ছে সেনাবাহিনী। সেই সেনাবাহিনীকে ব্যবহার করতে চেয়েছিলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য জনগণের বিরুদ্ধে। কিন্তু সেনাবাহিনী সাপোর্ট তো করেইনি, বরং একাত্মতা প্রকাশ করেছে যারা রাজপথে ছিল, সেই রাজপথে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটগুলো। তার ফলে একেবারে রাতারাতি বলা যায় মুহূর্তের মধ্যে সরকারের পতন ঘটে। পুলিশের তৎকালীন মহাপরিদর্শক আইজিপি জবানবন্দি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্তে প্রাপ্ত তথ্য, গোয়েন্দা প্রতিবেদন এবং গণভবনে উপস্থিত ছিলেন এমন একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে গত বছর 4 এবং 5 আগস্ট শেখ হাসিনার কার্যক্রম পরিকল্পনা সম্পর্কে তথ্য পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকার পতনের সব ধরনের বাস্তবতা থাকার পরেও শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাননি। দেখেন, মানে রীতিমতো পরিষ্কার হয়েছে যে আর ক্ষমতায় থাকা যাবে না, কিন্তু তারপরও ক্ষমতা ছাড়তে চাননি। বরং আগের দিন এই প্রসঙ্গ ওঠায় ক্ষিপ্ত হয়েছিলেন তিনি। দেশ ছেড়ে পালানোর আগের রাতেও বলেছিলেন যে কোনোভাবেই হোক আন্দোলন দমন করতে হবে। এখানে তো তথ্য জানেননি যে যখন কি সেনাপ্রধান বলেছেন যে আর 40 মিনিট আছে, আপনাকে পদত্যাগ করতে হবে, আপনাকে গণভবন ছাড়তে হবে, তখনও তিনি অনড় ছিলেন। তারপরে শেখ রেহেনাকে কনভিন্স করা হয়, শেখ রেহেনাও ফেল করে তার বোনকে বোঝাতে। পরে শেখ রেহেনা, পুতুল এবং জয়কে ফোন করে তাদের মাধ্যমে শেখ হাসিনাকে রাজি করানো হয়। এই ছিল একেবারে চূড়ান্ত পর্যায়ের পরিস্থিতি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের আগের দিন 4 আগস্ট ভয়ঙ্কর এবং উত্তেজনাপূর্ণ বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক শুনানিতে উল্লেখ করা হয়। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন বলেছেন, 4 আগস্ট দিনে এবং রাতে বিভিন্ন বাহিনীর প্রধান, গোয়েন্দা সংস্থা প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গণভবনে শেখ হাসিনা 2 দফা বৈঠক করেছিলেন। এর মধ্যে বেলা 11টায় আব্দুল্লাহ আল মামুন নিজে, 3 বাহিনীর প্রধান, তৎকালীন আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক হয়। আন্দোলন পরিস্থিতি এবং তা দমন করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বলা হয়, গোয়েন্দা প্রতিবেদনে এসছে আন্দোলন গুরুতর পর্যায়ে চলে গেছে, তা দমন করা প্রয়োজন। সাবেক এই আইজিপি জবানবন্দিতে বলেছেন, আমরা চেষ্টা করেছি সরকারকে সঠিক তথ্য দিতে, সরকার তার দুর্বলতা শুনতে প্রস্তুত ছিল না। এই মিটিংয়ে থাকা অবস্থায় পরিস্থিতির দ্রুত অবনতি হতে থাকে এবং বিভিন্ন স্থানে সমস্যা দেখা দেয়। পরে বৈঠক মুলতবি হয়। দ্বিতীয় বৈঠকটি হয়েছে 4 আগস্ট রাত 10টার দিকে, মানে 4 তারিখে। সাবেক এই আইজিপির ভাষ্য অনুযায়ী ওই বৈঠকে তৎকালীন প্রধানমন্ত্রী, তার বোন শেখ রেহেনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, 3 বাহিনীর প্রধান, র্যাবের ডিজি এবং আইজিপি উপস্থিত ছিলেন। এই বৈঠকে শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ হিসাবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান, তৎকালীন কোয়ার্টার মাস্টার জেনারেল উপস্থিত ছিলেন। সেখানে খোলামেলা কথা হয়। এই বৈঠকে কিভাবে পরদিন অর্থাৎ 5 আগস্ট আন্দোলন এবং গণজমায়েত দমন করা যায় তা নিয়ে কথা জানিয়ে সাবেক আইজিপি জবানবন্দিতে বলেছিলেন, বৈঠক শেষে আমরা সেনাবাহিনীর অপারেশন কন্ট্রোল রুমে যাই। 3 বাহিনীর প্রধান জেনারেল মুজিব, লেফটেন্যান্ট জেনারেল মুজিব, র্যাবের ডিজি, গোয়েন্দা সংস্থা এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং আমি নিজে ছিলাম। সেখানে ফোর্স মোতায়েন নিয়ে কথা হয়। রাত প্রায় 12:30টায় এই বৈঠক শেষ হয়। বৈঠকে ঢাকা শহর এবং ঢাকার প্রবেশ মুখে কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়, গণভবনে 4 আগস্ট রাতের বৈঠকে শেখ হাসিনাকে সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা বলেছেন, এসব আলোচনা কাজে লাগবে না, সময় ফুরিয়ে গেছে। এদিকে প্রভাবশালী একটি দেশের কূটনৈতিক সূত্রে জানা যায়, 4 আগস্ট দিবাগত রাত 2:30টায় তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান প্রভাবশালী ওই দেশের দূতাবাসকে জানিয়েছিলেন যে শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। এটার অবশ্য অন্য সূত্র থেকে পাওয়া যায়নি যে কোন দেশটা প্রভাবশালী, কে মার্কিন রাষ্ট্রদূত কিনা নাকি ভারতীয়, যে সেই দূতাবাসকে তিনি জানিয়েছিলেন যে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। যাই হোক, সেটা পরিষ্কার হয়নি। সেনা সদর জানায় যে 5 আগস্ট ভোর 4টায় ডিজিএফআই তৎকালীন মহাপরিচালককে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন সেনাপ্রধান। সেনা দপ্তর বলছে যে 5 আগস্ট ভোর 4টায় ডিজিএফআই এর তৎকালীন মহাপরিচালককে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ করতে বলেছিলেন সেনাপ্রধান, যাতে 5 আগস্ট বিকেলে সেনা সদরে বৈঠকে দলগুলোর নেতারা আসেন।
5ই আগস্ট বিকেলে ওই বৈঠক চলাকালে সেনা প্রধানকে ডিজিএফআইয়ের মহাপরিচালক জানান যে শেখ হাসিনা চলে যাচ্ছেন। সেনাপ্রধানকে ডিজিএফআইয়ের মহাপরিচালক বলছে যে শেখ হাসিনা চলে যাচ্ছেন। তবে 25শে মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তাজুল ইসলাম 4 এবং 5ই আগস্টের ঘটনাক্রমের একটা বর্ণনা দেন। তাতে তিনি বলেন, গণভবনের 4 আগস্টের রাত ছিল খুবই উত্তেজনাপূর্ণ এবং ভয়ঙ্কর। ওই রাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এবং শীর্ষ পর্যায়ের নেতা এবং বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের কয়েক দফা বৈঠকে রাগারাগি এবং উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শুনানিতে ঘটনা বর্ণনায় বলা হয়, বৈঠকে 3 বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে উপস্থিত শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক সিদ্দিকের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি ওঠানো হয়। তখন শেখ হাসিনা ক্ষুব্ধ হয়ে বলতে থাকেন, যা হওয়ার হবে তিনি ক্ষমতা ছাড়বেন না। এই সময় শেখ হাসিনা সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। শুনানির পরের ঘটনায় বর্ণনায় আরো বলা হয়, শেখ হাসিনার নির্দেশের পর জেনারেল তারিক সিদ্দিক শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে বলেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। এছাড়া জেনারেল তারেক সিদ্দিক বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলেন। তখন বৈঠকে উপস্থিত সেনাবাহিনীর প্রধান তারিক সিদ্দিকের উপর রেগে যান। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, এই লোকটি আপনাকে ডুবিয়েছে, আরো ডোবাবে। শেখ হাসিনার কঠোর অবস্থানে থাকার জন্যই সেই রাতে পরামর্শ দিয়েছিলেন গ্যাং অফ 4। তারা হলেন আওয়ামী লীগের ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান। তাদের পরামর্শ ছিল কোনোভাবেই নরম হওয়া যাবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়েছে। সেনাবাহিনী যখন ঘুরে দাঁড়িয়েছে, মাঠ যখন খালি করা হয়েছে, লাখো লাখো মানুষ ঢুকেছে এবং পতন ঘটেছে। সাদামাটা সাধারণ পোশাক, তিনি সেখানে ওঠেন, রুম ভাড়া নেন, রাতের খাবার খেয়ে তিনি ঘুমাতে যান। কিন্তু সকালবেলায় অনেক ডাকাটাকি করেও তার কোনো সারা শব্দ না পেয়ে দরজা ভাঙা হয়। দরজা ভেঙে দেখা যায় যে তিনি বিছানায় চিত হয়ে শুয়ে রয়েছেন। তার মাথাটা বালিশের নিচে এবং বালিশে পুরো রক্ত বমিতে ভরা। আপনারা নিশ্চয়ই ছবিতে দেখছেন। তাহলে কথা হচ্ছে যে তিনি মরে পড়ে রয়েছেন এবং তার মৃতদেহের পাশে বালিশ এবং বালিশে রক্ত বমি। পুলিশকে খবর দেওয়া হলো, ক্লাবের রেজিস্ট্রি খাতা চেক করা হলো। চেক করে দেখা হলো যে তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বাংলাদেশের সাবেক সেনাবাহিনীর প্রধান জেনারেল হারুনুর রশিদ। যে হারুনুর রশিদের বর্ণাঢ্য ইতিহাস, যে হারুনুর রশিদ মুক্তিযোদ্ধা, বীর প্রতীক এবং তাকে শেখ হাসিনা আগের আমলে নিজে সেনাবাহিনীর প্রধান বানিয়েছেন। তারপরে আরো অনেক কাহিনী, ডেস্টিনি কেলেঙ্কারি, 45 লক্ষ গ্রাহকের আত্মসাৎ, আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ, সব মিলিয়ে তার এই সম্পূর্ণ কেরিয়ার রহস্যবৃত। তিনি মারা গেছেন ঠিক আছে, কিন্তু মৃত্যুর সঙ্গে বালিশের উপরে বমি, বমির সঙ্গে মিলানো রক্ত। তাহলে প্রশ্ন হচ্ছে, এটা কি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা? আমরা আমার এই আলোচনায় এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। 2000 সালের 24শে ডিসেম্বর যখন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের শ্বশুর জেনারেল মোস্তাফিজ অবসরে যান, তারপর শেখ হাসিনা এই হারুনুর রশিদকে সেনাবাহিনীর প্রধান নিযুক্ত করেন এবং মুক্তিযুদ্ধের সময় এই হারুনুর রশিদ তার সাহসিকতার জন্য বীর প্রতীক উপাধি লাভ করেন, একজন মুক্তিযোদ্ধা। এবং সেনাবাহিনী থেকে অবসরের পর হারুনুর রশিদ ডেস্টিনি গ্রুপের সভাপতি হন এবং সভাপতি হওয়ার পরে এই ডেস্টিনি গ্রুপের সঙ্গে তিনি নানা রকম জালিয়াতি, দুর্নীতির সঙ্গে তিনি জড়িয়ে পড়েন। অনিয়মের অভিযোগে তাকে গ্রেপ্তারও করা হয়, কিন্তু কোনো এক জাদুর কাঠির বলে তাকে কখনোই তেমন একটা কারাবরণ করতে হয়নি। এবং তিনি সবসময় এই 14-15 বছরের যে লাস্ট আওয়ামী লীগের শাসন, এই আওয়ামী লীগের শাসনের সঙ্গে তিনি এটার অনুকূলে চলতেন এবং কাকতালীয়ভাবে এই বর্তমান ইউনূস সরকারের সঙ্গেও তিনি মিল রেখে চলতেন। ফলে এই সরকারের আমলেও মৃত্যুর আগ পর্যন্ত তাকে তেমন কোনো শাস্তি পেতে হয়নি। একটা উদাহরণ দেই কিভাবে তিনি আওয়ামী লীগের সঙ্গে তিনি মিল রেখে চলতেন। যেমন এই হারুনুর রশিদ অবসরকালীন সময়ে সেক্টর কমান্ডার্স ফোরামের সহসভাপতি ছিলেন। তিনি 2015 সালে পাকিস্তানকে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য প্রধান হুমকি বলে বিবেচনা করেন এবং বিবেচনা করার ফলে তিনি আওয়ামী লীগের প্রিয়পাত্র হয়ে যান। তো মাঝে মধ্যে তিনি এইরকম আওয়াজ দিতেন আর কি, পাকিস্তানের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে আওয়াজ দিতেন। এবং এই ডেস্টিনিকে কিন্তু লুটে পুটে খেয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগের লোকেরা। সামনে দিয়ে সাইনবোর্ডে ছিলেন এই ডেস্টিনির চেয়ারম্যান জেনারেল হারুনুর রশিদ এবং ডেস্টিনির আরেক ভাইস চেয়ারম্যান রফিকুল আমিন। যে রফিকুল আমিন এখন আম জনতার দল নামে একটা পার্টি খুলেছেন নতুন, আর এই ফাতেমা তাসনিমা নামে মেয়ে তাকে গণ অধিকার পরিষদ করতো, এটার সদস্য সচিব, আর এই রফিকুল আমিন আহ্বায়ক। তো এই রফিকুল আমিন কিন্তু দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন, প্রায় 12-13 বছর জেল খেটেছেন এই ডেস্টিনি জালিয়াতির কারণে। অথচ কাকতালীয়ভাবে এই হারুনুর রশিদকে কিন্তু আমরা জেল কাটতে হয়নি। এবং সবচেয়ে বড় হচ্ছে যে ডেস্টিনির এই যে 45 লক্ষ গ্রাহকের সঙ্গে জালিয়াতি করা হলো এই LLM নাকি একটা বিজনেস সিস্টেম দিয়ে, এটার কিন্তু সবচেয়ে বড় লুটপাটকারী হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তা সচিব মেজর জেনারেল তারেক সিদ্দিক, যিনি শেখ হাসিনার সঙ্গে একই হেলিকপ্টারে পালিয়ে যান। এবং সেই সময় এই তারেক সিদ্দিকের সহযোগী ছিল আরেকজন কর্নেল, যিনি বর্তমানে লন্ডনে আছেন এবং নিজেকে দেশপ্রেমিক দাবি করেন এবং বর্তমানে
তারেক সিদ্দিকীর সঙ্গে তার সম্পর্ক নাই, বাট ওই সময় এই কর্নেল এবং এই মেজর জেনারেল তারেক সিদ্দিকী মিলে এই ডেস্টিনিটাকে লুটপাট করে খেয়ে ফেলেছেন। হয়তো কিছু অংশ এই হারুন রশিদকে দিয়েছেন এবং রফিকুল আমিনকেও দিয়েছেন। এই ডেস্টিনিটা মূলত আওয়ামী লীগের কোন নজরেটার উপর পড়েই এটা একদম ধ্বংস হয়ে যায় এবং লুটপাট হয়ে যায়। এরপরে যখন মামলা শুরু হয়, ডেস্টিনি প্রতারণা মামলা, সেই মামলায় ডেস্টিনির ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত সবারই 12 বছরের উপরে বিভিন্ন মেয়াদে সাজা হয় এবং যে ডেস্টিনির যে ভাইস চেয়ারম্যান রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন সহ সবাই প্রায় 12 বছর 3 মাস জেল ভোগ করে তারা এই ডক্টর ইউনূসের আমলে জামিনে মুক্তি পান। কিন্তু এই সাবেক সেনাপ্রধান হারুন রশিদ একই মামলায় অন্যান্যরা 12 বছরের বেশি জেল খাটলেও তিনি 12 বছরের দণ্ড মাথায় নিয়ে সর্বসাকুল্যে গত 15 বছরে মাত্র 58 দিন জেলে ছিলেন। অবশ্যই কোনো সন্দেহ নাই যে হারুন এক সময় হাসিনার খুব কাছের লোক ছিল এবং এই কারণেই হাসিনা তাকে সেনাপ্রধান বানিয়েছিল এবং হাসিনার বিশেষ সুদৃষ্টি থাকার কারণেই সেই 12 বছরের দণ্ড মাথায় নিয়ে মাত্র 58 দিন সে জেলখানায় ছিল। জেলে যেত, 5-6 দিন থাকতো, তারপর সে জামিনে বেরিয়ে যেত। এভাবে দফায় 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 তার জামিনের মেয়াদ বৃদ্ধি পেত একদম মৃত্যুর আগ পর্যন্ত। এবং এই জেনারেল হারুনের আইনজীবী কে ছিল জানেন? আইনজীবী ছিল বিএনপির ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, তিনি ছিলেন এই হারুনের আইনজীবী। আমরা ধারণা করেছিলাম যে ইউনূস সরকারের আমলে হয়তোবা ডেস্টিনির প্রতারিতদের আপনারা বিচার পাবে। ইউনূস সরকার আসার পর তাকে জেলে পাঠানো হয়, কিন্তু গত 15 জানুয়ারি যখন তাকে জেলে পাঠানো হয় গ্রেপ্তার করে, তখন জেলে গিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে পাঠানো হয় পিজি হাসপাতালে। পিজি হাসপাতালে নাকি সেখানে হাসপাতালের বাথরুমে তিনি পড়ে যান। তার নাকি এখন পরিবারের সঙ্গে বাসা থেকে উন্নত চিকিৎসা প্রয়োজন। তারপরে বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি এস কে তাহসিন আলী, এই দুই বিচারক মিলে একটা মানবিক আদেশ দেন যে তাকে আবারও জামিন দেওয়া হলো। এখন আমি জানি না এই বিচারকরা কারা আর আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল কি করে, কিন্তু এই জেনারেল হারুনকে আবার জামিন দেওয়া হলো। বললাম না যে 12 বছরের দণ্ড মাথায় নিয়ে জেল কাটছে মাত্র 58 দিন। তো এই হারুন মারা গেছে, আল্লাহ পাক বেস্ত নসিব করুক, বাট সে যে একজন দুর্নীতিবাজ এবং প্রতারক এতে কোনো সন্দেহ নাই। তো এখন আমার কথা হচ্ছে যে ডেস্টিনি যারা প্রতারিত, তারা যখন দেখেছে যে কোনো বিচার হচ্ছে না, কি কেউ সুযোগের অপেক্ষায় ছিল? কিংবা কোনো কারণে হোক গোপনে এই চট্টগ্রাম ক্লাবের 306 নম্বর রুমে তারা জানতো যে সে আছে, ঢুকে তারা এই কাণ্ড চালিয়েছে? এরকম কি হতে পারে যে ফুড পয়জনিং করা হয়েছিল? এরকম কি হতে পারে যে কোনো নেশাদ্রব্য খাইয়ে দিয়েছিল? বা এরকম কি হতে পারে যে তিনি মদ্যপ ছিলেন, তিনি প্রচুর পরিমাণ মদ খেয়েছেন বা ড্রাগ নিয়েছেন? এটা কি স্বাভাবিক মৃত্যু, নাকি এটা হত্যা? নাকি প্রতারিত মানুষজন যখন দেখছে যে বিচার পাচ্ছে না তারা, তখন সুযোগ পেয়ে একটা প্রতারককে তারা বাঁচিয়ে রাখেননি? দর্শক, লাশ পাঠানো হয়েছে পোস্টমর্টেমের জন্য। সেই পোস্টমর্টেম রিপোর্ট পেলেই বলা যাবে। তবে একটা লাশ বিছানার উপর চিত হয়ে পড়ে রয়েছে, পাশে হচ্ছে বালিশ। তাই হাসিনার সময় ছিলেন, এখনো আছেন। এই নিয়ে বিস্তারিত তথ্যগুলা আপনাদের সাথে আমি শেয়ার করছি এখন। একটা ভিডিও যেটি ভাইরাল হয়ে বদলে দিল বাংলাদেশের ইতিহাস। শেখ হাসিনা গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সেই ভিডিওর সূত্র ধরে ফাঁস হয়ে গেল বিমান বাহিনীর ভেতরের ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের একটি ভয়ানক নেটওয়ার্কের। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদন জুড়ে থাকছে শেখ হাসিনার সেই ভাইরাল ভিডিও কে করেছিল, কিভাবে বিমান বাহিনীর অফিসারের মোবাইল ফোন থেকে ধরা পড়ে রয়ের নেটওয়ার্ক, কারা কারা রয়ের এজেন্ট হিসেবে চিহ্নিত হয়েছেন, কোর্ট মার্শাল, জেল ও গোপন গ্রেপ্তারের নাটকীয় বিবরণ তুলে ধরবো আজ। পুরো দেশের সামরিক নিরাপত্তায় কতটা গভীরভাবে ঢুকে পড়েছে গোয়েন্দা সংস্থা র। পুরো আয়োজনে থাকুন আমাদের সাথেই, কথা দিচ্ছি নতুন কিছু অবশ্যই জানতে পারবেন। 36 জুলাই 2024 ঢাকা জুড়ে ছাত্র জনতার অভ্যুত্থান, এক দফা স্বৈরাচার হটাও। দুপুরে আচমকা কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড়াল দিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হেলিকপ্টার বদল করে C-13 যে বিমানে সরাসরি দিল্লি। আর ঠিক তখনই ভাইরাল হয়ে গেছে একটা ভিডিও, শেখ হাসিনার পালানোর দৃশ্য। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।